বারাসাতের দিক থেকে আস্তে আস্তে দেখলাম একটি বাজারে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 151তম জন্মদিন উৎসব হচ্ছে। তো আজকের বক্তব্য সেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা কথা আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী শ্রী অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই বেকি বাজারের ব্যস্ততম জায়গায় আমরা কেন আজকে এখানে উপস্থিত হলাম? সারা দিনের ব্যস্ততম কাজ ছেড়ে সাধারণ মানুষের পাশে আজকে একটা মাইক এবং স্টেজ করে কি বলার প্রয়োজন হলো আমাদের? আপনারা জানেন, গত 19শে জানুয়ারি কলকাতার রাজপথে মহানগরে পশ্চিমবঙ্গের ক্ষমতার শীর্ষে থাকা বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে গোটা ভারতবর্ষের 25টা, 30টা, 26টা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী উপস্থিত হলেন। বর্তমান সরকার যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়, সেই দলের আহ্বানে অন্যান্য রাজনৈতিক দলের মাথা এবং শীর্ষে যারা আছেন তারা একত্রিত হলেন। কি ব্যাপার? তাদের কি দিন চলছে না? তাদের কি এমন দরকার পড়লো যারা ক্ষমতার শীর্ষে থেকে পাওয়ারের ক্ষমতার সমস্ত রকম রস কষ সব ব্যবহার করে? তাদেরকে হঠাৎ করে 19শে জানুয়ারি কলকাতার মতো একটা জায়গায় ভারতবর্ষের সমস্ত নেতাদেরকে এক জায়গায় আনার প্রয়োজনটা কেন হলো? আপনারা এখানকার মানুষ, এই ব্লকের মানুষ, এই জেলার মানুষ গাড়ি গাড়ি ভর্তি করে সেই মাঠ ভরিয়েছেন, আমরা জানি। কিন্তু ভেবে দেখেছেন কি কারণটা কি, এবং সেখান থেকে ভেবে আনলেনটা কি? আজকের বর্তমান ভারতবর্ষের অবস্থা, বর্তমান দেশের অবস্থা এমন একটা পথে এগোচ্ছে, যে পথে আমাদের দেশ, আমাদের জাতীয়তাবোধ, আমাদের সংহতি, আমাদের ভ্রাতৃত্ববোধ, এক আর এক ভাইয়ের যে রিলেশন, যে সম্পর্ক নষ্টের পথে। তাই আজকের এই 19 তারিখে ব্রিগেড সমাবেশ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে রাজনৈতিক ভোট বা ইলেকশন বা নির্বাচন লড়েন, তারা এক স্টেজে এক জায়গায় উপস্থিত হলো, কারণ দেশকে বাঁচাতে হবে এই বার্তা নিয়ে। ভাবার দিন এসছে। আরে যারা ক্ষমতার শীর্ষে বাস করে, যাদের ক্ষমতা অধিক, যারা পৃথিবীর সমস্ত রকম আনন্দ থেকে শুরু করে ক্ষমতার যত রকমের স্বাদ আছে তারা পায়, তারা পেয়েছে, তারা এক হয়ে গেছে আজকে। আর আমরা বেকি বাজারের মানুষ, বসিরহাট 2 নম্বর ব্লকের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ যারা আজকে এখানে উপস্থিত আছে, স্বাধীনতার 72 বছর পরেও আমরা পেলাম কি, ভাবলাম কি? চায়ের দোকানে বসে পান খেতে খেতে গজর গজর করে অনেক মানুষ চিৎকারির ছলে বলছে আর ভাবছে যে এরা আবার মাইক টানিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে এরা আবার কি করে নিবে। হ্যাঁ, আজকে যদি আপনারা এলাকার মানুষ যদি ভারতের নির্বাচন কমিশনে যান, কলকাতার পদ্মার কোর্টে রেজিস্ট্রেশন অফিস আছে, সেখানে যান, আপনারা দেখবেন একটা বুথে, একটা গ্রামে, একটা অঞ্চলে ভোটারের যা সংখ্যা, মানে যারা ভোট দেয় ভোটারের যা সংখ্যা, তার থেকে রাজনৈতিক দলের সংখ্যা বেশি। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরো যত পপুলার ফ্রন্ট, আপনারা এ কটা জানেন। কিন্তু দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে যদি জানেন তো শয়ে শয়ে
রাজনৈতিক দল আছে। আর পদ্মার কোটে যদি যান তো যে কোনো সম্প্রদায়ের, সেটা হোক না হিন্দু, সেটা হোক না মুসলমান, সেটা হোক না শিখ, সেটা হোক না আর কিছু, সমস্ত জাতের সংগঠনের অভাব নেই। এদিকে যান একটা সংগঠন, ওদিকে যান আর একটা সংগঠন, সবাই যেন সমাজকে, দেশকে নিয়ে ভাবতে 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 নিজের জান শেষ করে দিচ্ছে। এমন একটা পরিস্থিতি যেখানে 72 বছর পরও আমরা একই জায়গায়, রাজনৈতিক দলের সংখ্যা এত, সংগঠনের সংখ্যা এত, তাহলে ফুরফুরা শরীফ হুগলি জেলার পবিত্র জায়গা যেটাকে আমরা ভাবি, সেই জায়গা থেকে একজন পীর বংশের আওলাদ তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে হঠাৎ করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামে একটা সংগঠনের জন্ম দিতে হলো কেন? মনে হয় সম্মানের অভাব হয়ে গেছে? মনে হয় তার জালসা জুলুস কম হচ্ছে? একদমই নয়। আপনারা জানেন আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা এই দেশের মানুষ, আমরা পীর আউলিয়াদেরকে মাথায় চড়িয়ে রাখি, মাথায় স্থান দিই। কিন্তু আজকে ভাবার দিন এসছে, সচেতন হওয়ার দিন এসছে। কেন? যারা ক্ষমতার সব স্বাদ পেয়েছে তারা এক হয়ে গেছে, কিন্তু আমরা যারা কিছু পাইনি তারা একতা সংগঠিত হওয়ার স্কোপ পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, ভেবে পাচ্ছি না আমরা কি করব। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান দিতে এসেছি, সজাগ হওয়ার কথা বলতে এসেছি, সচেতন হওয়ার কথা বলতে এসেছি। কারণটা হচ্ছে বর্তমান দিনের অবস্থা। আরে রাজনৈতিক দল নয়, জনপ্রতিনিধি নয়, এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার, প্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি নয়। আজকে সিবিআই, আরবিআই, আরো যত রকম ভারতের সিক্রেট গোপন আর্মিদের ডেরাগুলো, সেগুলোতেই সরকার বা রাজনৈতিক দলগুলো হাত দিয়েছে। আর এদের কারণে, এদের সাহসে যখন দেখছে সিবিআই এর ডাইরেক্টর, আরবিআই এর গভর্নর থেকে শুরু করে সকলকে যখন তুড়ি মেরে সরিয়ে দিতে পারছে, তখন ভারতবর্ষের এক নাম্বার, ভারতবর্ষ চলে কয়েকটা পদ্ধতিতে। একটা হচ্ছে সাংবিধানিক পদ্ধতি, বিচার ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, এরকম অনেকগুলো ভাগ আছে। কিন্তু বিচার ব্যবস্থাকে সংবিধান সবার উপরে রেখেছে। আজকে বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করুন। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, যে কোর্ট হাঁটতে হাঁটতে, সুপ্রিম কোর্টের একটা জজ সাহেব, সম্মানীয় জজ সাহেব যদি রাস্তায় হাঁটতে হাঁটতে হুজট খেয়ে নেয় আর বলে যে এখানকার ডিএম কে আছে তাকে আমি ফিট মনে করছি না, তো ওই ডিএম এর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। এই হলো তাদের ক্ষমতা। আমরা তাদেরকে সংবিধানে ক্ষমতা দিয়েছে, মানুষ একটা ক্ষমতা অধিক। বিচার ব্যবস্থা, আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, যেটাকে ন্যায় সর্বোচ্চ ন্যায়ালয় বলছে, সুপ্রিম কোর্ট বলছে, সেখানে আইন পাস হচ্ছে। কি আইন? না তো পরকীয়া, সমকামিতা। তোমার মসজিদ বাপ দাদু 14 গোষ্ঠী যেখানে নামাজ পড়েছে, গ্রামের বাড়ি বাড়ি মুঠির চাল এবং বিভিন্ন রকম করে যেটাকে সুন্দরভাবে পরিচর্যা করেছে মসজিদ, যদি কোনো রাজ্য সরকার মনে করে যে সেই জায়গাটাকে নিয়ে উন্নয়নমূলক কোনো কাজে লাগাবে বা সরকারের কোনো কাজে আসবে, তাহলে সেই মসজিদটা যে কোনো সময় নিতে পারে। আর এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের রায় এর কথা বলছি। পরকীয়া, সমকামিতা আমরা জানি, এই সব সম্বন্ধে আপনারা জানেন, তবুও বক্তব্যের মাধ্যমে দু এক কথা না বললে হয় না। পরকীয়া জিনিসটা কি? না তো আমার মোহর দেওয়া বউ যদি কারো অন্য কোনো পুরুষের সাথে ঘুমায় বা অপকাজ করে, থানায় গিয়ে যদি সেই ব্যক্তিটার নামে, সেই মানুষটার কাছে যদি থানায় বা কোর্টে গিয়ে বিচার চায়, তাহলে সুপ্রিম কোর্টের রায় দেখাবে যে পরকীয়া তো ভাই রায় আছে। তো আমার মোহর দেওয়া বউ যদি কারোর সাথে ঘুমায়, তাহলে আমার কিছু করা নয়। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের রায়ের কথা অনুযায়ী আমি আপনাকে বলছি। নামাজ কোথায় পড়বে, আজান কোথায় দিবে, আপনারা জানেন উত্তরপ্রদেশে নামাজ পড়তে পড়তে রায় দিয়ে দিল সরকার যে ওখানে নামাজ পড়া যাবে না।
মেশিন চালিয়ে পাইপ দিয়ে জল দিচ্ছে, না তো শুক্রবারের দিন নামাজ পড়বে, কাদা করে দাও। ভাবার দিন এসছে কোন জায়গায় নামাজ, রোজা, আজান, হজ, যাকাত যা আছে, আপনার মোহর দেওয়া বউ যদি অন্যের কাছে চলে যায় তবুও কিছু করার নাই। তো জাগবেন কখন? সচেতন হবেন কখন? গোলামি কতদিন করব? জিন্দাবাদ মুর্দাবাদ করব কতদিন? দিন এসছে ভাবার, দিন এসছে সজাগ হওয়ার, দিন এসছে সচেতন হওয়ার। আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে আসিনি, আর কাউকে আমরা মাথায় তুলে নাচতেও বলতে আসিনি। আমরা শুধু বলতে এসছি এই এলাকার মানুষ যারা খেটে খায় এবং বিভিন্ন রকম সাধারণ সম্প্রদায়ের মানুষ, তারা অধিকারগুলো কি পেল এতদিন আর কবে পাবে? সবাই বলছে মুসলমানের জন্য জান দিয়ে দিচ্ছে, মাইনরিটি, শিখ, কোচ, পলিয়া, ডোম, ছুতর, আরো যত জাত আছে সবার জন্য সবাই জান দিচ্ছে। রাজনৈতিক দলগুলো সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, অমুক তমুক যত আছে সবাই মুসলমান। মুসলিম, মুসলিমের উন্নয়ন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সব জান এবং গলা ফাটিয়ে দিল। আর পেলাম কি? এখন বিজেপিও, কেন্দ্রের সরকার, মাননীয় আমাদের প্রধানমন্ত্রী কোন মসজিদে গিয়ে টুপি টাপা পরে মুসলমানদের সাথে বসছে। তো এই তো হলো আমাদের অবস্থা, সবাই জান দিচ্ছে। আরে পেলামটা কি? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন মঞ্চে বলছে 99% কাজ হয়ে গেছে। বিরোধিতা করছি না, ফ্যাক্টটা জানার জন্য বলছি, নাহলে তো বুঝতে পারবেন না। 99% কাজ যদি হয়ে যায়, কি কি হয়েছে আপনারাই বেশি জানেন। সেই স্বাধীনতার পর থেকে 72 বছরে সেই তিরপল, সেই 5 ব্যাটারি টর্চ নাও আর ভোট করো, সেই পোল্ট্রি মুরগির মাংস খাওয়া, আর কিছু করার। গীতাঞ্জলি ঘর এলো না চলে গেল, না টিবেল এলো কার কাছে ফুটলো? যেখানে টিবেলের দরকার নেই, পাওয়ার যার আছে ওর বাড়িতেই ফুটছে টিবেল, এগুলো পেয়েছি। আর যে আশেপাশের যে লোকাল নেতা বা রাজনৈতিক দল যারা আপনারা দেখেছেন, আগে বাইকে তেল ভরার পয়সা ছিল না, একটা 5000 টাকা দামের বাইক উইদাউট নাম্বার সেটাতে চলাচল করত, কিন্তু সরকারে বা রাজনীতি করার পর সাদা স্করপিওতে করে ঘুরছে। আরে তারা পেল, আমরা কি পেলাম? তাদের 5000 টাকা দামের বাইক থেকে স্করপিও হয়ে গেল, সাদা পাঞ্জাবি চলে এলো। আর আগে যে গেঞ্জিটা পরে থাকতো, ঘামে ঘেমে চেটা চেটা পড়ে যেত, তারা আজকে সাদা পাঞ্জাবি পরে স্করপিও করে ঘুরছে। তাদের লাভ হলো। পেলাম আমরা কি? যাদের জন্য জান ফাটিয়ে দিচ্ছে রাজনৈতিক দল, পেলাম। যদি আপনারা বলেন, এখান থেকে শোনার পর লোকাল যে সমস্ত জনপ্রতিনিধি আছে তাদেরকে বলেন যে কলকাতা হাইকোর্টের একটা উকিল এসেছিল, আমরা কি কিছু পাইনি ভাই? বলবে, উনি বলবেন তোমরা ওয়াকফ বোর্ড পেয়েছো, হজ হাউস পেয়েছো, আলিয়া ইউনিভার্সিটি পেয়েছো, আর মাইনরিটি কমিশন পেয়েছো, সব পেয়ে গেছে। ওয়াকফ বোর্ড, আমার ভাই ডক্টর সাহেব, সাবির সাহেব বলছিলেন ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড আরে এই সরকার নয়। কলকাতায় মদানী স্ট্রিটে ওয়াকফ বোর্ড আছে, যান গিয়ে যোগাযোগ করেন। এটা স্বাধীনতার পরের গল্প নয়। কোন সরকারে, সেটা হোক সিপিএম, সেটা হোক বিজেপি, সেটা হোক আরএসপি, আর যাই হোক, এরা আমাদেরকে দেয়নি। স্বাধীনতার আগে থেকে ওয়াকফ বোর্ডটা চলে, আর কিয়ামতের দিন পর্যন্ত চলবে। কারণ এটা বিধান। কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ কোন সম্পত্তি মুসলমানের কাজে, সমাজের উন্নয়নমূলক কাজে যে সম্পত্তিটা দান করে সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে। আর যেটা একবার ওয়াকফ হয়ে যাবে, ইংরেজিতে সেই আইনটা, ওয়াকফ বোর্ডের একটা আইন আছে, সেখানে লেখা আছে ওয়ান্স ওয়াকফ ইজ অলওয়েজ ওয়াকফ। একবার যদি কেউ ওয়াকফ করে দেয়, সেটা আর কোনোদিন ফেরত নেওয়া যাবে না বা আর কিছু করা যাবে না। এটা হলো ওয়াকফ। ওয়াকফ বোর্ড দিয়েছি, তুমি দিয়েছো ওয়াকফ বোর্ড, স্বাধীনতার আগে থেকে আছে। তোমার জন্ম হয়নি রাজনৈতিক দলের, সেই পার্টির জন্ম হয়নি, আর দিয়েছে ওয়াকফ বোর্ড।
আলিয়া ইউনিভার্সিটি হাওয়া থেকে উড়ে এলো? আলিয়া মাদ্রাসা আগে থেকেই ছিল। আমার বাবা আলহাজ মাওলানা মুস্তাক হোসেন সেখানে পড়েছে। আলিয়া মাদ্রাসা ছিল, ওটাকে তুমি রূপান্তর করে আলিয়া ইউনিভার্সিটি করেছো, ভালো করেছো, মুবারকবাদ জানাই। আছে মাইনরিটি কমিশন খায় না মাথায় দেয় না জামার মতো পরে কেউ জানে না। অন্তত আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, মাইনরিটি কমিশনের কাজ কি আপনারা অন্তত জানেন না, এটা আমার বিশ্বাস। কারণ আমরা দিন কিভাবে চলবে, কিভাবে খাবো, এই নিয়েই তো ব্যস্ত। মাইনরিটি কমিশন কি করছে আমাদের জানা নাই। একটা চেয়ারম্যান বসিয়ে রেখেছে, কি সুবিধা ইয়ে। তো পশ্চিমবঙ্গের এখানকার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, বসিরহাট 2-এর মানুষ, বেকি বাজারের মানুষ, আর দার্জিলিং, কুচবিহার, তরাই, ডুয়ার্স, কালিম্পং একই রাজ্যের মানুষ, একটাই মুখ্যমন্ত্রী আমাদের, তাদেরও ছোট্ট দু একটা কথা বলে আমাদের ভাইজান এখানে উপস্থিত আছেন, আমরা অন্য জায়গায় আবার যাব। শুধু বুঝার জন্য আমি দু একটা কথা বলছি। তো আমরা এখানকার মানুষ ভোট দিলাম, আর দার্জিলিং কালিম্পং জেলার মানুষ ভোট দিল, তরাই ডুয়ার্সের মানুষ ভোট দিল। তরাই ডুয়ার্স কালিম্পং দার্জিলিংয়ে পাহাড়ি জাতি আছে, পাহাড়ি জাত, নেপালিদের মতো দেখতে, ফর্সা, নাকগুলো একটু ট্যাপা, এই ধরনের অনেক মানুষ আছে, জনজাতি আছে। আমরা জানি উত্তর 24 পরগনার মানুষ ঘুরতে ভালোবাসে, অনেকেই হয়তো গেছে। তো সেখানে আমরা যেরকম একটা জনজাতি, জনগোষ্ঠী যেমন আছে, মুসলমান, শিখ, ইসাই, আরো যা যা আছে, ঠিক তেমনই ওদের ওখানে গোর্খা, তরাং, উরাং বলে কিছু কিছু করে একটা করে জনজাতি আছে। সেই জনজাতিগুলোর সংখ্যা মাত্র 6000, 7000, 8000, 10000। বর্তমান সরকার স্টেজে দাঁড়িয়ে 5000 লোকের জন্য একটা করে উন্নয়ন পরিষদ করছে। আপনারা জানেন, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, যারা পেপার পত্রিকা পড়েন তাদের উদ্দেশ্য বলছি। ঘেঁটে দেখুন, জানুন যে 6000, 7000, 8000, 9000 লোক গোটা রাজ্যে গোর্খা, তোরাং, মুরাং বলে তাদের জনজাতির নাম। আমরা যেমন শেখ, মুসলিম বা আরো যে সমস্ত আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকম জনজাতি আছে, ঠিক তেমনই। তো এখানকার মানুষ ভোট দিল আর ওইখানকার মানুষ ভোট দিল। ওখানকার মানুষ ভোট দেওয়ার পর এইভাবে বসে নেই যেমন আমরা এখানকার মানুষ বসে আছি। তারা ভোট দেওয়ার পরে সরকারকে বলল, আমাদের জাত, আমাদের কম, আমাদের জনজাতি কিভাবে থাকবে, কিভাবে খাবে, কি শিক্ষা পাবে, কি স্বাস্থ্য পাবে, কিভাবে কি হবে, আপনি আমাদেরকে দেখেন। ওদের জন্য সরকার একটা করে উন্নয়ন পরিষদ গঠন করলো, এবং উন্নয়ন পরিষদ গঠন করে তাদের জাতের পক্ষ থেকে, তাদের জাত থেকে, তাদের সম্প্রদায়ের পক্ষ থেকে, তাদের জনজাতি থেকে একটা মানুষকে চেয়ারম্যান হিসাবে রাখলো, এবং মুখ্যমন্ত্রী স্টেজে উঠে চেক ধরিয়ে তাদেরকে দিচ্ছে, ভাই এই টাকাটা দিলাম, এই 6000, 7000 লোক আছে, এটা একটা গোর্খা, তোরাং, ওরাং জনজাতি, তাদের উন্নয়ন, তারা খাবে কি, তাদের ছেলে মেয়ে পড়বে কোথায়, তাদের ছেলে মেয়ের স্বাস্থ্য কিভাবে হবে, এগুলো আপনি খেয়াল রাখুন। কটা করেছে? 16টা 16টা উন্নয়ন পরিষদ, একটা দুটো জেলাতে। আর ভারতবর্ষের মাইনরিটির জন্য মরে যাচ্ছে সব। প্রয়োজন হলে বোরকা পরে নিচ্ছে, প্রয়োজন হলে কলমা পরে নিচ্ছে, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ 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 ইল্লা বিল্লাহ সব পড়ে যাচ্ছে। পেলাম কি? আমাদের সংখ্যা কি 5000, 7000, 8000? গোটা পশ্চিমবঙ্গে কলমে গন্তির দিক থেকে আমাদেরকে মেরে রেখেছে। কলমে গোনার দিক থেকে, গণনা যে হয় বাড়ি বাড়ি গিয়ে, গণনার দিক থেকেও মেরে রেখেছে। তো আমাদের সংখ্যাটা কি, যেটা সরকার হয়তো প্রকাশ করে তার থেকেও বেশি। যদি বলেন কি করে, সরকার একটা গণনা করলো খরচ করে, আর আপনি বলছেন তার থেকেও বেশি আমরা আছি। আরে আমার কথা নয়, আমার অমুসলিম ভাইরা আমাদেরকে টিটকারি করে বলে
ও মুসলমান, আচ্ছা, মানে 4টা বিয়ে, 4টা না হলে 5টাও করেছেই। আর ছেলে মেয়ে, ওরে বাপে, গন্ডায় গন্ডায় ছেলে ওনাদের। স্বাধীনতার পর থেকে আজকে 72 বছর পর যদি আমার অমুসলিম ভাইদের টিটকারির কথা, তাচ্ছিল্যর কথা, উপহাসের কথা যদি সত্যি হয়, তো আমরা যদি 4টা বিয়ে করি, আমরা যদি গন্ডায় গন্ডায় ছেলে জন্মাই, তাহলে আমাদের সংখ্যা কত হওয়ার কথা? অনেক বেশি হওয়ার কথা। 45 বছর 46 বছরে বিয়ে করবে, 1টা 1.5টা বাচ্চা হবে, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের উন্নয়ন বেড়ে যাচ্ছে। আর আমরা বিয়ে করব 4টা আর 5টা, আর আমরা সংখ্যায় কমে গেলাম। তো ভাবার দিন এসছে, ভাবতে আপনাকে হবেই। আল্লাহর কসম খেয়ে বলছি, অত্র এলাকার মানুষ যদি হাতে কলমে লিখে লিখে আপনাদেরকে বোঝানোর সময় পেতাম, আমরা কলকাতা হাইকোর্টের উকিল অনুযায়ী ভারতবর্ষের টপ লেভেল থেকে শুরু করে একদম আমাদের কোর্টের সামনে যিনি জুতা পালিশ করেন, তার সাথেও আমাদের সম্পর্ক বিভিন্ন জায়গায় মিশে আমরা দেখেছি। হাতে কলমে লিখে যদি আপনাদেরকে বোঝাতে পারতাম দেশের অবস্থা, আল্লাহর কসম খেয়ে বলছি, চোখ থেকে জল বেরিয়ে যায় সে সমস্ত জায়গায় গেলে। দেশের পরিস্থিতি, আরে বাবা, আমরা যারা পাইনি তারা এক হতে পারছি না। এটা অমুক সংগঠন, সেটা তুমুক, এটা কার পার্টি, না তো এটা কার সংগঠন, এর মালিককে, এই দেখতে দেখতেই শেষ। কে করছে, কারা করছে, এদের কত টাকা আছে, এদের পিছনে আছে কে কে, এদের কার কি, এই দেখতে আর খুঁজতেই যান শেষ। অত্র এলাকার মানুষ সুসচেতন নাগরিক আমি মনে করি। আপনাদেরকে বিনম্র চিত্তে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে এসেছি। আমরা শুধু মুসলমানের জন্য এখানে চিৎকার চেঁচামেচি করতে আসিনি। আমরা বলছি আমাদের সম্প্রদায় সহ অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষ, আপনারা সকলে আজকে বসে বসে ভাবুন, পেলাম কি? 6000 লোকের জন্য উন্নয়ন পর্ষদ। আর আপনারা যারা ফুরফুরা শরীফ যান, তারা জানেন এই সরকার, বর্তমানের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক অর্ডারে, এক আদেশে ফুরফুরা উন্নয়ন পর্ষদ, যেমন ওই 6-7 হাজার লোকের জন্য, তেমন এখানে কোটি কোটি, লাখ লাখ, লক্ষ লক্ষ মানুষ ভক্ত মুরিদ যায়, এর জন্য একটা উন্নয়ন পর্ষদ করে দাও বাবা। করে দিয়েছে। চেয়ারম্যানকে না তো হুগলির ফুরফুরাতে দরবার শরীফ, আর চেয়ারম্যান হয়েছে কলকাতা পার্ক সার্কাসের লোক, মাননীয় মন্ত্রী। উন্নয়ন পর্ষদে কত টাকা দিল, কি করলো, কাকে দিল, কে কন্ডাক্টর, কে কি, কিচ্ছু জানি না। তাই আমাদের দাবি যে উন্নয়ন পর্ষদের কত টাকা কি আছে না আছে আমাদেরকে জানাতে হবে। 3টা লাইট আর 2টো গেট করে দিয়ে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়ে গেল। আরে তারেকেশ্বরে যাও, দক্ষিণেশ্বরে যাও, বিরোধিতা করার কথা বলছি না। ওইখানে একটা স্কাই ওয়াক হলো, হেঁটে যাওয়ার, আকাশ পথে হেঁটে যাবে, মন্দিরে গিয়ে পূজা দিবে। থুতু যদি ফেলে, যদি পানের পিঠ ফেলে, যদি গুটকার থুতু ফেলে, 10,000 টাকা জরিমানা, না হলে 3 বছরের জেল। আর আমাদের দরবার শরীফের অবস্থা, ক টাকা দিল, ক টাকা খেলো না, উন্নয়ন পর্ষদের টাকাটা দিয়ে নিজের উন্নয়ন করলো, আল্লাহ ভালো জানে, আর যাকে দিয়েছে সে জানে, তাছাড়া আর কেউ জানে না। ভাববেন না এগুলো? কবে ভাববেন তাহলে? নদিয়া জেলা, নদিয়া উত্তর 24 পরগনা থেকে বেশি দূরে নয়, নদিয়ার মতো জেলা, মাতুয়া সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে, গোবরডাঙ্গা মাতুয়া সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে। আমাদের হৃদয়ের মানুষ তারা, আমাদের অন্তরের মানুষ তারা। তাদের ধর্মগুরু কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে স্টেজে তাদের যিনি ধর্মগুরু মা, সম্মান জানিয়ে বিনাপানি দেবী, উনাকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হলো। ভালো কথা, অত্যন্ত মুবারকবাদ জানাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে।
মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং তাদের সংখ্যা, সেই সম্প্রদায়টার সংখ্যা কত হবে? কত হবে? 30, 40, 50, আরে হোক 70,000, হোক 80,000 লোক মাতুয়া সম্প্রদায়ের। তাদের জন্য মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছে শিক্ষামন্ত্রীকে, যতক্ষণ না মাতুয়া সম্প্রদায়ের যিনি গুরু আছেন তার নামে বিশ্ববিদ্যালয় হবে আমি যাব না। শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে বোর্ড লাগানো হলো, তারপর উনি ওখান থেকে নদিয়া থেকে এসছেন। আমরা বিরোধিতা করছি না। বিনয় বাদল দীনেশ বিশ্ববিদ্যালয় আছে, অত্যন্ত সাধুবাদ। ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আছে, অত্যন্ত মুবারকবাদ। আমার পীর, আপনার পীর মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরের ভক্ত মুরিদ কত আছে আপনারা বেশি জানেন আমার থেকে। কোটি কোটি মুরিদ, কোটি কোটি ভক্ত, লক্ষ লক্ষ এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে। তো আমাদের ভোটের দাম, আমাদের ভোটারের টেস্ট, আমাদের যে টিপ দেওয়া ভোট, তার মূল্য এরকম দ্বিচারিতা কেন? কেন আমরা দাদা হুজুরের নামে একটা বিশ্ববিদ্যালয় পেতে পারি না? এটা আমাদের অধিকার হতে পারে না? তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে দাদা হুজুরের নামে একটা বিশ্ববিদ্যালয় আমরা দাবি করেছি। অত্র এলাকার মানুষ ভাবার দিন এসছে। আর কতদিন কি রেখে যাচ্ছেন আপনি? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের জন্য কি রেখে যাচ্ছেন? সেই তিরপল, সেই 5 ব্যাটারি টর্চ, সেই পোল্ট্রি মুরগির মাংস, সেই ভোটের সময় 2000 টাকা, এটাই রেখে যাচ্ছেন? ভাবার দিন এসছে, সময় হয়ে এসছে আপনার, চলে যাওয়ার টাইম এসছে আপনার। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের জন্য কি রেখে যাচ্ছেন? আজকের পর থেকে এখনই সচেতন হওয়া। সচেতন হব, হচ্ছি, হয়ে গেলাম, করে হয়ে যাব, পরে আর একটু আলোচনা করে হব, আরো 2-1 জনের সাথে পরামর্শ করে হব। টাইম নেই, এখনই হতে হবে, আজকেই হতে হবে, এই মুহূর্তে হতে হবে সচেতন। প্রতি মুহূর্তে সম্প্রদায়গুলোকে কিভাবে চাপা যায়, কিভাবে আঁটা যায়, সেই ব্যবস্থায় বুদ্ধি লাগাচ্ছে। আমার মতো, আপনার মতো লোক নয়। পয়সা দিয়ে ব্রেন করে, ব্রেন পুষা হচ্ছে কিভাবে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া যায়। আমরা এক একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে সম্মান করতে জানি, কারণ এই শিক্ষা আমাদেরকে আমাদের নবী সাহেব দিয়ে গেছেন। ভাবার দিন এসছে। কিছুদিন আগে 15 থেকে 20 দিন স্বামী বিবেকানন্দর জন্মদিন হলো। 15 বা তার থেকেও কম হবে। স্বামী বিবেকানন্দর জন্মদিন কি হবে না তো বিবেক উৎসব, বিবেক যাত্রা। কেন? বিবেকটা কি? বিবেক মানে আপনারা সবাই জানেন। বিবেক, বিবেক যাত্রা মানে বিবেকটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাও, এটা হলো বিবেক যাত্রা। বিবেক উৎসব মানে অনেকগুলো মানুষের বিবেক জমা হয়ে উৎসব হয়ে যাবে। কেন এটা সরকার মনে করছে না? তো ওনারা বুঝেছেন মানুষের বিবেকগুলোতে ময়লা জমা পড়ে মরিচা লেগে গেছে, তাই কোটি কোটি টাকা খরচ করে তুমি খেতে পাও আর না পাও, বিবেকগুলোকে আগে জাগ্রত করা যাক বাবা। তাই সরকার বিবেক জাগানোর জন্য টাকা খরচ করছে। আমাদের সংগঠনের কোটি কোটি টাকাও নেই। আমাদের মতন এই 2-1টা ছোট মতো চেহারা, গাল বসা, নাক বড়, এরকম সাইজের লোক আছে যারা মাইকে এসে একটু চিৎকার চেঁচামেচি করছি। এতেই যদি আপনারা জাগ্রত হতে চান, হতে পারেন, আল্লাহর কসম আপনার পরিবার, আত্মীয় স্বজনের জন্য কিছু ভেবে যাবেন। আমি এটা মনে করব আমরা সাফল্য হলাম। ভাবার দিন এসছে, ভাবতে হবে। আরো অনেক কথা। ভাইজান এখানে উপস্থিত আছেন, এখনই আমাদের মাঝে উপস্থিত হলেন বসিরহাট থেকে পীরজাদা বাইজিদ আমিন ভাই সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ওনাদের মতন সম্মানীয়
বংশের সম্মানীয় পরিবারের মানুষের সামনে আমি বক্তব্য দিব এই দুঃসাহস আমার নেই, কিন্তু দু একটা কথা বলার ব্যাপার ছিল। আমরা জানি এই কলকাতা সমাবেশকে লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে মানুষরূপী সংগঠন রূপী নিজের পেট ভরার সংগঠন যারা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বিভ্রান্ত করছে। আরে আব্বাস সিদ্দিকী ও আবার কবে নেতা হয়ে গেল রে? কলকাতা ডেকেছে, আব্বাস সিদ্দিকী কলকাতায় ডেকে কি করবে রে? মানুষটিকে নিয়ে যায় দেখিয়ে বেচবে নাকি? মানুষটিকে দেখিয়ে দিল যে এতটি লোক আছে, আর গাড়ি নিয়ে নবান্ন, বেশি দূর তো না, রানী ধর্মতলা থেকে নবান্ন যাবে, এসি ঘরে বসবে, যা পেলো নিয়ে বাড়ি চলে যাবে। আরে আব্বাস সিদ্দিকী সেই বংশের লোক নয়, এবং ধার করা দরবারের পীর নয়, পীর সাহেব নয়। আপনারা বেশি জানেন আমরা পীর আউলিয়া ইনাদেরকে কোথায় রাখি, তাই দুশ্চিন্তার কোনো ব্যাপার নাই, রাজনৈতিক দলের বিরোধিতারও কোনো ব্যাপার নেই, কোনো সংগঠনের বিরোধিতা আমরা করি না। আমরা চাচ্ছি একত্রিত হয়ে কলকাতার মতো জায়গায় 31শে জানুয়ারি রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ সরকার সহ কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই, তোমরা যদি আলাদা আলাদা চিহ্ন নিয়ে ভোটে লড়া দলগুলো, রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থে হোক আর নাম দেখানো দেশের স্বার্থে হোক এক হতে পারো, তাহলে আমরা যারা 72 বছর কিছু পাইনি তারাও আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে নিজের অধিকার, নিজের সম্প্রদায়ের অধিকার, নিজের কম, নিজের জাত, নিজের ধর্মের অধিকারগুলো পাওয়ার জন্য এক হওয়ার দিন চলে এসছে, এবং আমরা সজাগ হয়ে গেছি। টাকার তোমাকে বিবেক উৎসব করে খরচ করার দরকার নেই, বিবেক জেগে গেছে। সাবধান সাবধান সাবধান, ঝগড়াঝাটির ব্যাপার নেই। আমরা চাচ্ছি একটা সামাজিক মর্যাদা। আরে পাইনি ভালো মতো খাবার, পাইনি ভালো মতো শিক্ষা, পাইনি ভালো মতো স্বাস্থ্য, সামাজিক মর্যাদাটা তো দিবে রে বাবা। 72 বছরে আমাদের ভোট ছাড়া যাদের চলবে না, সবাই বলে মুসলমানের জন্য মরে গেলাম, সামাজিক মর্যাদাটুকু আমরা পাইনি। আমরা দলিতেরা, আদিবাসীরা যেখানে ডাকবে দিয়েছে 2,500 টাকা, মাঝে মাঝেই ডাকছে, টুপি টাপা পরে চলে যাচ্ছে। ইমাম সাহেবরাকে আমরা এমন নজরে রাখি, এমন হৃদয়ে রাখি, একটা খতনা, একটা মিলাদ, একটা সুন্নত, একটা বিয়ে, একটা জানাজা যে লোকের ছাড়া চলবে না, সম্মানীয় ইমাম ভাই সকল, তাদেরকে 2,500 টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে চিনাচিনি। আর আদিবাসী ভাই ডাকলেই তীর ধনুক আর ঢোল বাজাতে বাজাতে হাজির। সবই এগুলো কি হচ্ছে দেশে, ভাবার দিন এসছে। তাই ভাবার আহ্বান জানালাম, সচেতন হওয়ার আহ্বান জানালাম, এবং নিজের বিবেকগুলোকে নিজের বুকে হাত দিয়ে আল্লাহর কসম খেয়ে বারবার পুনরায় আরেকটা কথা বলছি, আপনি কি রেখে যাচ্ছেন, কি করে যাচ্ছেন? আরে করলেন অনেক কিছু, রেখে যাচ্ছেন কি কি? ভাবার দিন এসছে। ভাবুন, চিন্তা করুন, সচেতন হও, এবং আগামী দিনে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এই বসিরহাট 2 নম্বর ব্লকে আগামী দিনে সময় নিয়ে ভালোভাবে আপনাদের সামনে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমি আগামী দিন উপস্থিত হব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে আরেকটা ছোট্ট আমি ভাইজানের পারমিশন নিয়ে বলে দিচ্ছি, একটা আমাদের দাবি আছে, বাংলার দলিত, মুসলিম, আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতি কমপক্ষে একজন তথা পরিবার পিছু একজন করে চাকরি দিতে হবে। লোক হাসছে, লোক হাসতে হাসতে লুটোলুটি, এরা বাপরে বাড়ি বাড়ি একটা করে চাকরি, যেখানে গ্রামে 7টা গ্রামে খুঁজলে একটা চাকরি পাওয়া যায় না, এরা বাড়ি বাড়ি চাকরি চাইছে। কি অবাক ব্যাপার! অন্য সংগঠনেরা প্রচার করছে আব্বাস সিদ্দিকীর সংগঠন করো আর বাড়ি বাড়ি চাকরি নাও। তারা মনে হয় আইন বা কমিশনের রিপোর্টগুলো জানে না,
তারা মনে হয় যারা হাসির ছলে টিটকারির ছলে বলছে যে বাড়ি বাড়ি চাকরি, যেখানে টাকা দিয়ে ঘুষ দিয়ে পাওয়া যায় না, 8 লাখ 9 লাখ সোনা জমি জায়গা সব দে বাড়ি বাড়ি চাকরি দিবে আব্বাস সিদ্দিকীর সংগঠন। যা ভাই করো, সবাই করো যদি পাও। লোভ দেখাতে আসেনি, চাকরি দিতে আসেনি, বুঝাতে এসছে। যারা বলছে, যারা হাসছে, যারা কৌতূহলকের নজরে দেখছে, এটা আমার কথা নয়, সংগঠনের দাবি, সংগঠনের কথা নয়। কেন্দ্রীয় সরকার ফুরফুরা শরীফ চালায়, কেন্দ্রীয় সরকার ভারত সরকার না, কে চালায়? আগে কংগ্রেস চালিয়েছে, এখন বিজেপি চালাচ্ছে। আগামীতে যা ইচ্ছা দিয়ে চালাবে, চালাবে তো বটে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, কেন্দ্রীয় সরকার ভারত সরকার চালাবে না এখনই, এই জন্য আসিও নি। তো কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকারের রিপোর্ট অনুযায়ী এটা বক্তব্য। যদি বলেন এটা ফের সম্ভব নাকি, হতে পারে, রিপোর্ট যাই থাক না কেন, করে দেখিয়েছে। পাশের রাজ্য সিকিম, ছোট্ট একটা রাজ্য, ভোটের আগে বললো বাড়ি বাড়ি একটা করে চাকরি দেবো, মানে পরিবার পিছু একজনকে চাকরি দেব। সেটা হোক মালি, সেটা হোক ঘন্টা বাজার, সেটা হোক আর কিছু বা আর কিছু বা আর কি, লেখালেখি আরো কত রকমের চাকরি হোক, যা ইচ্ছা তাই হোক, যোগ্যতা অনুযায়ী দাও। ডিএম, এসপি, জজ, বিডিও মুখ তুমুক করতে হবে না, পেট চললেই হবে, সরকারি চাকরি চাই। তো এটা সিকিমের সরকার ভোটের আগে প্রকাশ করলো, আর 3 মাস আগে বাড়ি বাড়ি চাকরি দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরির নিয়োগপত্র দিয়ে দিয়েছে। জানবেন না এগুলা দেশে কোথায় কি হচ্ছে? খোঁজ নেন। 3 মাস আগে সিকিমের সরকার, পিবি চামলিং মুখ্যমন্ত্রী, চাকরি দিয়েছে। নেট খুলুন, খবর পড়েন, খোঁজ নেন, চাকরি দিয়েছে। তবে এখানে একটা কথা আছে, কেন দিল? আরে আমার জাতের খিদাটা তো বুঝবো আমি। গোর্খা সম্প্রদায়ের মানুষ, পাহাড়িয়া মানুষ, তাদের সম্প্রদায়ের, তাদের জাতের, তাদের ধর্মের, তাদের ধর্মাবলম্বী মানুষ, রায় তাদেরকে জনপ্রতিনিধি করে মুখ্যমন্ত্রী করেছে। তাই তাদের জাতের, তাদের কমের, তাদের সম্প্রদায়ের ব্যথা বুঝেছে, তারা দিয়েছে। আমরা তো ফেরকা আর এই সংগঠন ওই সংগঠন, এই পার্টি ওই পার্টি করতে করতেই ব্যস্ত, 5 টাকার জিলাপি নিয়েই খুশি। এগুলো ভাবতে হবে, ভাবার দিন এসছে। তাদের সম্প্রদায় থেকে একটা লোক মুখ্যমন্ত্রী, তারা ভাবলো যে আমার জাত, আমার সম্প্রদায়, আমার কম এই অসুবিধাগুলো করছে, বাড়ি প্রতি একটা করে চাকরি দাও। চাকরি দিয়েছে। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিব, মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিব। আমরা একত্রিত হতে বলছি। শক্তি প্রদর্শন না করলে, ক্ষমতা না দেখালে সম্মান পাওয়া যাবে না। পারতাম এর একটা লেটার প্যাডে লিখে মুখ্যমন্ত্রীকে চিঠি ডেলি দাও, ডেলি একটা করে চিঠি দাও, এরকম লাখ লাখ কোটি কোটি চিঠি যায়। তো চিঠি যাওয়াটা তো বড় কথা না, অধিকারটাকে আদায় করা। যদি আপনারা সাথ দেন, আগামী দিনে এই পবিত্র মজলিসে ভাইজানদের উপস্থিতিতে আমরা সকলেই, ভাববেন না কলকাতা হাইকোর্টের একজন দুবলা পাতলা উকিল এসছে। আমরা এই সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। রিটায়ার্ড আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস, ডিএম, এসপি যারা রিটায়ার্ড হয়েছেন, তাদের বুদ্ধি নিয়ে, বিভিন্ন রকম মাথা নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সংগঠনকে পরিচালনা করছি। এবং নেতৃত্বে আছেন আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, এবং দক্ষ সংগঠক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন সংগঠনের সহ সম্পাদক মাননীয় জনাব পীরজাদা নওজাদ সিদ্দিকী সাহেব, এবং উত্তর 24 পরগনা জেলার সম্মানীয় মাননীয় জেলা সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন ভাই সাহেব এখানে উপস্থিত আছেন। ওনারা বলবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো বসে, একদম বসে ঘরোয়াভাবে
ডিটেলসে আলোচনা করে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সকলকে 31শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে কলকাতার রানী রাসমণিকে জাগিয়ে তুলতে, ভরে তুলতে আহ্বান জানিয়ে নিজের তাগিদে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের পরিবার, নিজের আত্মীয়, নিজের স্বজনের জন্য কি রেখে যাচ্ছেন তার তাগিদে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ।